দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে এবং প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু। আমরা কিন্তু সৌন্দর্য বলতে ন্যাচারাল সৌন্দর্যকেই বুঝি, কিন্তু ন্যাচারালি সুন্দর থাকবার জন্যও যে ত্বক এবং চুলের আলাদা করে একটা যত্নের প্রয়োজন হয় সেটা ইতোমধ্যে আমরা অনেকেই বুঝে গেছি। তো এই যে আমাদের ত্বক এবং চুলের যে ন্যাচারাল যত্নগুলো অথবা কিভাবে আমরা ন্যাচারালি খুব কম অথবা কম ইনভেসিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমাদেরকে সুন্দর রাখতে পারি, ফিটফাট রাখতে পারি, সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এবং সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় রেড বাই আফরোজা পারভিনের স্বত্বাধিকারী এবং উজালার ম্যানেজিং ডিরেক্টর আফরোজা পারভিন আপুকে। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আর তোমাকে দেখে খুবই ভালো লাগছে, এই কারণে মনে হয় একটু বেশি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও বেশ সুন্দর লাগছে এবং আপনার এই নতুন গেটআপেও কিন্তু আপনাকে বেশ মানিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমরা বলছিলাম যে আমরা আসলে এখন দেখা যায় যে সবাই ছেলে এবং মেয়ে বোধ এত বেশি ব্যস্ত থাকা হয় দৈনন্দিন জীবন নিয়ে, যে কারণে দেখা যায় যে খুব সচরাচর ক্লিনিকে গিয়ে অথবা লেজারে গিয়ে হয়তো বা আমাদের যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো দরকার সেগুলো নেওয়া হয় না বা আমরা নিতে পারি না। কিন্তু তার জন্য আমরা কি করি, আমরা সবসময় চাই যে ঘরে বসে যদি টুকটাক কিছু একটা করে ফেলতে পারতাম, অথবা আমাদের আশেপাশে যে সেলুনস আছে অথবা যে জায়গাগুলো গিয়ে আমরা আসলে বিউটিফিকেশন করি সেই জায়গায় যদি আমরা একটা খুব ভালো অ্যাডভান্স কিছু পেয়ে যেতাম তাহলে আমাদের বেশি ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমরা জানি যে আপনার কিন্তু শুরু থেকে যখন থেকে আপনি কাজ করা শুরু করেছেন এবং সেটা বেশ আগে থেকে বিউটি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের যখন শুরু করেছেন, আপনার বরাবরই চিন্তা থাকে যে ভালো ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আপনি সবাইকে দিবেন। সো প্রথমেই চুল নিয়ে যেহেতু এখন সবাই বেশি কনসার্ন এবং চুল নিয়ে অনেক সমস্যা সবার, আমার মনে হয় না কেউ বাকি আছে। সো চুল নিয়ে বা চুলের সমস্যা নিয়ে একটু কথা বলতে চাই আপু। চুলের আসলে কি কি সমস্যা নিয়ে আপনার কাছে মানুষ আসে বা এখন আসলে কি কি সমস্যা দেখা যাচ্ছে? ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা খুবই দুঃখজনক, কিন্তু সত্যি কথা, একটা বাচ্চা মেয়েরও প্রচুর চুল পড়ে এবং সবার প্রথম কমপ্লেনই হচ্ছে চুল প্রাণহীন হয়ে যায় আর চুল পড়া শুরু হয়। তো যখন চুল পড়তে থাকে তখন তো আসলে ওটা প্রাণহীন না হলে চুল পড়বে না, কারণ পুষ্টিটা যখন ডেফিসিয়েন্সি তো আছে। সো আমাদের কি হয়, ফুড হ্যাবিটও খারাপ, আমরা সবাই খুবই অদ্ভুত টাইপের খাবার দাবার খাই, মানে যতটুকু দরকার আমাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের যা যা দরকার আমাদের মানে নিউট্রিশনের জন্য, আমরা কিন্তু হেলথের কথা ভাবি না। এবং এতে যেটা হয় যে এই পুরো ব্যাড এফেক্টটা আমাদের হেয়ারে আসে, আমাদের স্কিনে আসে, আমরা কিন্তু মানে স্ট্রাগল করতে থাকি। তো কখন আসলে দেখতে পাই, যখন ড্যামেজ হয়ে যায় তখন, আর এটার জন্য চুল পড়া এবং চুল রুক্ষ হয়ে যাওয়া। সো তখন সবাই আসতে থাকে এবং জানতে চায় কি করব, কিভাবে করব। আর এখন তো ওই যে একটা যেটা বললে যে যেহেতু সময় পাই না, এই কারণে আমরা পার্মানেন্ট সলিউশনে যাচ্ছি না। এটা তাও ভালো যে এখন কিছু সলিউশন আছে, আগে তো সেটাও ছিল না। দ্যাটস ট্রু। তবে হ্যাঁ, সবার ম্যাক্সিমাম যেটা কমপ্লেন থাকে প্রাণহীন চুল, মানে চুলটাকে দেখে মনে হয় না যে একটা সুন্দর ব্যাপার আছে, অথচ আমরা সবাই কিন্তু চুল পছন্দ করি, চুলটাকে টাচ করতে ভালো লাগে। কিন্তু সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে। পুরোটাই। আচ্ছা, পুরোটাই। কারণ হচ্ছে তুমি একবার যদি ভাবো, একটা মেয়ে এলোকেশে সে তার ফেসের সাইড থেকে চুল পড়ে আছে, তার যে নান্দনিক বিউটি, আর এখানেই যদি তুমি ভাবো যে চুলটাকে, আমাকেই যদি ভাবো চুল দেখা যাচ্ছে না, সেটার মধ্যে তো অনেক পার্থক্য থাকে। সো ওটা আসলে সবসময় সুন্দর। তো এই সুন্দরটাকে মেনটেন করে নিয়ে যেতে পারাটা খুব জরুরি। আচ্ছা, চমৎকার বলেছেন আপু। এবং বলছিলেন যে এখন আসলে তো ছোট বয়সেও হেয়ার ফলের প্রবলেমটা সবাই ফেস করছে, এবং আগে আমার কাছে মনে হতো বা আমাদের একটা ধারণা ছিল যে হেয়ার ফল শুধু মেয়েদেরই হয়, ছেলেদের আসলে হয় না, বা হলেও একটা এইজের পরে গিয়ে হয়। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে টিনেজ অনেক বাচ্চারা যারা আছে তাদেরও কিন্তু চুল পেকে যাচ্ছে বা হেয়ার ফল হচ্ছে, এমন একটা ঝামেলার মধ্যে পড়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে কি কোনো সলিউশন আছে বা ন্যাচারালি বাসায় বসে কি কিছু করা যায় কিনা? অবশ্যই আছে। তোমার মেইনলি যেটা হয়, ওই বাচ্চাদের আরো বেশি পড়ে। তার কারণ কি, আমরা যারা বড় আমরা তো বুঝতে পারি, আচ্ছা আমার চুল পড়ছে, আমাকে কিন্তু লিকুইড ঠিক মতো খেতে হবে, আমাকে একটু ভিটামিন সি ঠিকভাবে খেতে হবে, একটু ভিটামিন ই খেতে হবে, আমরা জানি। ওদেরকে তো ওরা জানে না, ওরা কনসিয়াস, ওরা বুঝবেও না। বাবা মা যতক্ষণ বলে বলে জোর করতে হয় ওদের সাথে, আসলে কজনের সময় থাকে ধরে 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 এটা করে। তারপরেও তো যে মা সে করেই, বাবা হলেও করে, মানে যখন বুঝতে পারে। বাট ওই বয়সে আমি দেখেছি, আমার ছেলেকেও দেখেছি,
মানে আমাকে সে ভুলেও তার স্কাল্পে তেল লাগাতে দিবে না। আচ্ছা, কিন্তু আমি জানি ও পছন্দ করে না, বাট আমি জানি ওর স্কাল্পে তেলটা লাগানো জরুরি এবং স্কাল্পটা ড্রাই হয়ে গেছে, যখন আমি তেলটা দিব ওর স্কাল্পটা নরম হবে, রিল্যাক্সড হবে, তো ওর হেয়ার ফল তো থাকবে না, সে তো দেবেই না। তো এটা যদি আমার বাচ্চার প্রবলেম হয় যে সারাদিন দেখছে যে আমার বিজনেসে এই কাজটাই ভালো চলছে আর এটা দিয়ে আমি আর্ন করছি, সেই সাথে যদি আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে এখন কিন্তু অনেকেই আবার বলে, মানে আমরা একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছি, অনেকে আবার বলে যে তেলের আসলে স্পেসিফিক কোনো কাজ চুলে নেই, আবার অনেকে বলে তেল দিয়ে বেশি মাসাজ করতে গেলে চুলের গোড়া নরম হয়ে যায়, এটা আসলে কতটুকু সত্য? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যার চুল বেশি পড়ে তাকে বেশি লম্বা সময় অয়েল মাসাজ দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা। যে সময় চুল বেশি পড়া শুরু হয় তখন অয়েল মাসাজ খুবই লাইট ফরম্যাটে দিতে হয়, বাট কুসুম গরম তেলই দিতে হবে, ঠান্ডা তেল দিতে পারবে না। আচ্ছা। আর যে সময়টাতে তোমার অয়েল মাসাজটা আমরা কুসুম গরম তেলটা দেই, আমরা যখনই গরম যখন পড়ে আমরা কি দেখি আমাদের ঘামটা কিভাবে আসে, পোরটা ওপেন হয়, পোরের ভেতর থেকে পানিটা বের হয়, তাই না? তেমনি তুমি যখন উপর থেকে গরম তেলটা স্কাল্পে দিচ্ছ তোমার পোরটা খুলে যায়, হেয়ারের পোরগুলো খুলে যায়, মুখগুলো খুলে যায়, ওটার ভেতরে ময়লাটা কিন্তু বের হয়ে আসে তেল দেওয়ার ফলে। তেল দেওয়ার ফলে ওটা নরম হয়ে যায়, নরম হয়ে গিয়ে ওটা বের হয়ে আসে, আনহেলদি হেয়ারগুলো হেলদি হয়ে যায়। আর যেই জায়গাগুলোতে ময়লার কারণে হেলথ মানে হেয়ার আসছে না ওই জায়গাটাতে কিন্তু তুমি ক্লিন করে ফেলছো, তো ওর রাস্তাটা ক্লিন হয়ে যাচ্ছে, ও এমনি আসবে। সো এক একজনের মতামত আসলে এক এক রকম হতে পারে, কিন্তু এত যুগ যুগ ধরে আসলে আমাদের নানি, চাচি, দাদা, দাদি সবাই প্রমাণ পাবে। তুমি যদি দুজনের উপরে একটা ইয়ে দেখো যে তোমার ফ্যামিলিরই দুটো মেয়ের উপরে তুমি দেখো না কেন, তুমি দেখতে পাবে কেউ একজন রেগুলার হেয়ার অয়েল ম্যাসাজ করাচ্ছে আর একজন করছেই না, তুমি দুজনের হেয়ারের গ্রোথেই পার্থক্য দেখতে পাবে, হেয়ার টেক্সচারেই পার্থক্য দেখতে পাবে। যে রেগুলার অয়েল ম্যাসাজ করছে ওকে দেখবে যে খুব সুন্দর টেক্সচার হেয়ারের, হেলদি হেয়ার পাবে, আর যে করছে না ওই যে প্রাণহীন চুল দেখতে পাবে। আবার যে করছে তার চুলটা লম্বা দেখবে, চুলটা লম্বা হয়ে যাবে, সেম সাইজেও যদি চুলটা কেটে টেস্টটা করো পেয়ে যাবে, কারণ আমরা করেছি টেস্টগুলো। সো আমরা জানি লোকে এমন কথা বলে, তো এই কারণে আমাদেরও মনে হয়েছে না আমাদের কাছেও কিছু থাকা উচিত প্রমাণপত্র যে এটা কাজ করে, আসলে যেন বোঝানো যায় যে আসলে কাজ করে। যখন আমরা অয়েল ম্যাসাজটা করি তখন অয়েল ম্যাসাজটাতে কি হয়, একদম স্কাল্পটাকে ধরে ধরে তোমার অয়েলটাকে বসানো হয় এবং ম্যাসাজটাতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। আচ্ছা। আর ব্লাড সার্কুলেশন যখন ভালো হবে ওর হেয়ারের হেলথ তো ভালো হবেই, এবং তখন চুলটাই হয়। আর আরেকটা হয় যে ওখানে একটু হালকা প্রেসার থাকে, যে প্রেসারও কিন্তু হেয়ার গ্রোথে হেল্প করে। তো আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের একটা কনফিউশন ছিল অথবা একটা নেগেটিভ হয়তো বা ধারণা ছিল তেলের প্রতি, কিন্তু তেলটা একটা পর্যায়ে গিয়ে এখন যখন বলে যে একটু লম্বা হতে হবে, কেন বলে সুইমিং করো, সুইমিং এ কেন লম্বা হয়, বিকজ যখন ও সুইমিং করে ওর হাত পা ওর ফুল বডি কিন্তু ওয়ার্ক করছে, মুভ করছে এবং একটা ফ্লো পাচ্ছে, ওর বডি একটা প্রেসার পাচ্ছে, সো সুইমিং কাজ করে। ওকে কেন বলে যে তুমি এক্সারসাইজ গুলো করো, জিমে যাও, যে এক্সারসাইজ ওয়েট উঠাবে না, তুমি ঝুলে থাকো, কেন বিভিন্ন জায়গায় ওই রিং এর মধ্যে কেন ঝুলে থাকতে বলে, ওগুলো তো লম্বা হওয়ার জন্য হেল্প করে। সো তেমনি চুলের ক্ষেত্রেও তো তোমাকে কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে যেটাতে ও হেলদি এবং সুন্দর চুল থাকে। খুব সুন্দর লজিক্যালি আপনি বুঝিয়ে দিয়েছেন আপু, হেয়ার কেয়ার অ্যাকচুয়ালি কিভাবে করা যায় এবং স্ক্যাল্প কেয়ারটা আসলে কি, এটা নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু তার আগে আমাদের কাছে একটা ছোট্ট ফুটেজ আছে, আমি আমার দর্শকদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে আসলে কি আছে নতুন আমাদেরকে দেখাবার জন্য, বা নতুন অ্যাডভান্স কি ট্রিটমেন্ট আছে। দর্শক, আমরা দেখে নিচ্ছি হেয়ার কেয়ারের জন্য আসলে অ্যাডভান্স কি কি এখন আছে।
আমরা তো সবাই জানি যে আসলে হেড স্পা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা স্পা শুনলে একটু আরাম পেয়ে যাই যে আসলে এটা আমাদের দরকার। সো সেই ক্ষেত্রে এখন আমরা জানি যে কোরিয়ান প্রোডাক্টসের একটা দারুণ ক্রেজ রয়েছে আমাদের মধ্যে। তার রিজন হচ্ছে আমরা আসলে ইতিমধ্যে প্রমাণ দেখে ফেলেছি যে খুব দারুণভাবে ওদের প্রোডাক্টগুলো কাজ করে। সো সেই জায়গা থেকে কোরিয়ান হেড স্পা যেটি আপনারা দেখছেন এটি অসাধারণ। কোরিয়ান হেড স্পার মাধ্যমে যেটা হয় যে আমাদের স্কাল্প রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সেগুলো সবই কিন্তু কেটে যায় এবং এটার মাধ্যমে আমাদের স্কাল্প সুস্থ থাকে, আমাদের চুলের শরীর ভালো থাকে এবং স্কাল্পে যে ড্যান্ড্রাফ আসে সেটা বন্ধ হয়ে যায়, স্কাল্পের বিভিন্ন ধরনের যে প্রবলেম আছে সেগুলো কেটে যায়। সো এর মাধ্যমে আমরা আসলে সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটি হেড স্পা পাই। সেটার মাধ্যমে আমরা আসলে আউটকাম যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের চুলের আউটপুট, আর তার সাথে সাথে সময়ের সাথে সাথে এই আউটপুটটা ডে বাই ডে এটা বেটার থেকে আরও বেটার হয়। কোরিয়ান হেড স্পার উপকারিতাগুলো আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে। রক্ত সঞ্চালন বাড়ায়, মাসাজের মাধ্যমে মাথার রক্ত প্রবাহ বাড়ে, ফলে হেয়ার রুট শক্তিশালী হয়। স্কাল্প ডিটক্সিফাইড করে, মাথার ত্বক থেকে ডেড সেল, তেল ও ধুলোবালি পরিষ্কার করে। চুল পড়া কমায়, স্কাল্প হেলদি হওয়ার ফলে হেয়ার ফল কমে যেতে পারে। চুলের গ্রোথ বাড়ায়, নতুন চুল ওঠার সম্ভাবনা তৈরি করে। রিল্যাক্সেশন দেয়, মাথা ও ঘাড়ে ম্যাসাজের কারণে স্ট্রেস, টেনশন, মাথা ব্যথা কমে যায়। ড্যান্ড্রাফ কমায়, স্কাল্প ক্লিন ও ময়শ্চারাইজ করার কারণে খুশকি কমে যায়। হেয়ার শাইন বাড়ায়, চুল নরম, মসৃণ ও চকচকে হয়। অ্যারোমা থেরাপির সুবিধা, অনেক সময় এসেনশিয়াল অয়েল ব্যবহার হয় যা মানসিকভাবে প্রশান্তি দেয়। চমৎকার। আমার তো দেখে মনে হচ্ছিল আমার নিজেই আমি বোধহয় স্পাটা করছি, এমন একটা ফিলিংসে চলে গেছিলাম। আপু আমরা শুনেছি যে আসলে কোরিয়ান হেয়ার কেয়ার বা হেয়ার ট্রিটমেন্টটা কি কি কাজ করে, এবং আমার কাছে মনে হয়েছে এটা পুরো প্রবলেমের যে প্যাকেজ সেটার সলিউশন দিতে পারে এই ট্রিটমেন্টটা একদম। কিন্তু একটু জানতে চাই এটা সম্পর্কে যে কোন বয়স থেকে আসলে চাইলে করতে পারবে? এটা আসলে যে কোনো বয়স থেকে করা যায়, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি 10 বছর থেকে, আর আরও ছোট বয়স হলে আমরা শুধু হেয়ার অয়েল ম্যাসাজটা করি এবং ওটা শ্যাম্পু করে ওইভাবে ম্যাসাজটা করা হয়। ওখানে শুধু ন্যাচারাল কিছু প্রোডাক্ট ইউজ করা হয়, আচ্ছা, যেন একটু কম এফেক্টেড হয়, লাইক আমলা, মেথি, যেগুলো আমরা জানি যে এইগুলো আমাদের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ওগুলো শুধু আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যদি থাকে সেটার জন্য আবার ওদের ন্যাচারাল ড্যান্ড্রাফ সব প্যাকগুলো থাকে ন্যাচারাল, যেন যেহেতু বাচ্চা তাদের স্কিন সেনসিটিভ থাকে। রাইট। তো ন্যাচারাল জিনিসের কথা আমরা বলছি, ন্যাচারাল জিনিসেই আসলে অনেক বেনিফিট আসে, সেটা আমরা অনেকেই জানি, কিন্তু যারা অনেক কেমিক্যালস ইউজ করে তাদের ক্ষেত্রে হয়তো এটা তেমন একটা কাজ করে না। তো যারা কালার হেয়ার থাকে অথবা কালার করা থাকে, হেয়ার ট্রিটমেন্ট করা থাকে, তারা কি চাইলে সব ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে পারবে কিনা? নো, যাদের কালার থাকে বা লাইক কেমিক্যাল ট্রিটেড হেয়ার, সেখানে কোনোভাবে ন্যাচারাল কিছু ইউজ করা যাবে না। সেখানে অবশ্যই কেমিক্যাল ট্রিটেড জিনিসই ব্যবহার করতে হবে, যেটাতে কেমিক্যাল আছে সেটা দিয়েই ট্রিটমেন্ট করতে হবে। যে কারণে আমরা বলি যদি এরকম হয় তাহলে আমাদের ট্রিটমেন্টে যেতে হয় স্পা ট্রিটমেন্ট, যেগুলো আর কি কেমিক্যাল ট্রিটেড। এবার আসলে যদি এরকম হয় যে আমি এই চুলটাকে হেলদি, শাইনি, স্ট্রেট, সুন্দর লুক দেখতে চাই, আমার তো কালারে কি হয় যখন ড্যামেজ হয়ে যায় পুরো ফুলে ওঠে, স্কাল্প সব স্প্লিট সেন্স হয়ে যায়। সো তখন আসলে ওই চুলটাকে দেখলে মনে হয় যে খুবই খারাপ অবস্থা, মানে একটা মানুষকে পার্সোনালিটি নষ্ট হয়ে যায় লুক অ্যান্ড ফিলে। সো তখন আসলে আলটিমেটলি ওই এখন একটা আমরা সবাই জানি কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট, সেটা ওটার জন্য খুব ভালো কাজ করে। আচ্ছা আপু, এটার কথা তো বলছেন কেরাটিনের কথা, আর একটু জানতে চাই, যেহেতু বলছিলেন চুল ড্যামেজ হয়ে যায় বা যখন আসলে কালারের এফেক্টটা আসে, কেউ যদি নষ্ট করে ফেলে কালারটা তাহলে এমন হতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যায় কালার্ড হেয়ারেও বা নর্মালিও যারা আসলে ফেস করে স্প্লিট এন্ডস অথবা চুল ফেটে যাচ্ছে, চুলের আগেটা ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো ট্রিটমেন্ট কাজ করে?
ট্রিটমেন্ট কাজ করে, কিন্তু আসলে যেগুলো স্প্লিট এন্ডস হয়ে গেছে, দুটো আগা হয়ে গেছে, ওটাতে কোনো কাজ করবে না, ওটা কেটেই ফেলতে হবে। আর যেগুলো হতে পারে মানে আগাটা রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, যে এখন ওটা ফেটে যেতে পারে, তখনও যদি আমরা ওই হেয়ার ট্রিটমেন্টগুলো করি যেগুলো নারিশড করবে, ওকে হেলদি করবে, তখন কিন্তু আর ওটা ফাটবে না। আর আরেকটা যেটা হয়, যাদের হেয়ার অনেক বেশি স্প্লিটস এন্ডস হওয়ার প্র্যাকটিসে থাকে, মানে ড্রাই হেয়ার, মানে আমাদের তো এক একজনের স্কাল্প এক এক রকম, কারো স্কাল্প ড্রাই, কারো অয়েলি, তো অয়েলি ওয়ালারাও বিপদে থাকে, ড্রাই ওয়ালারাও বিপদে থাকে, মাঝামাঝি যারা এরা সেফ জোনে থাকে। তো যাদের ড্রাই থাকে ওদের চুল সব সময় ড্রাই খসখসে চুল হয়, ওদের ক্ষেত্রে তোমার স্প্লিটস এন্ডস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, আর ওদের চুলগুলোই ফেটে যায় বেশি। এই ধরনের মানুষগুলো ইভেন ঘুমানোর সময়ও কিছু প্রসেস মেনটেন করতে হয়, তাহলে চুলগুলো খুব ভালো থাকে। লাইক এটা তো আর সালন বলে দিবে না, এটার ক্ষেত্রে যেটা করতে হয় যে ওই চুলটাকে সে সুন্দর করে রাতে আঁচড়াবে, আঁচড়ে হতে পারে দুটো ভাগ করবে বা তিনটা ভাগ করবে, বা একটা করতে পারে, বড় হলে একটা করতে পারে, কিন্তু যাদের ছোট চুল তাদের আসলে একটাতে পারবে না, দুটো ভাগ করে নিবে, চুলগুলোকে দুটো পার্ট করে ওই চুলটাকে স্ট্রেট করে আঁচড়ে তারপরে একটা নরম কাপড় দিয়ে ওটাকে পেঁচাবে, পেঁচিয়ে তারপরে রাবার ব্যান্ডে আটকে দিবে, অ্যান্ড দেন রাতে ঘুমাবে। ওই চুলটা বালিশে ঘষা লাগলো না, বালিশের মধ্যে ওই বারবার বারবার সারা রাতে আমরা কতবার মাথা নাড়াই আর কতবার ও ওখানে মানে চুলটা আঘাতপ্রাপ্ত হচ্ছে আমরা তো জানি না। সো সেটার জন্য এটা খুব ভালো কাজ করে। তো এই জন্য বোধহয় এখন আমরা অনলাইনে বেশ দেখি যে সিল্ক বনেট অনেকে করে, যে রাত্রেবেলা মাথায় দিয়ে করবে। আচ্ছা আপু, হেয়ার কেয়ার নিয়ে আমরা অনেক কথা বললাম, হেয়ার নিয়ে অনেক কথা বললাম, এখন যারা দেখছেন তারা বলবে যে স্কিন নিয়েও তো অনেক প্রবলেম মানুষের আছে, সেটা নিয়ে আমরা কেন কথা বলছি না। সো একটা হেলদি স্কিন মেইনটেইন করবার জন্য, অথবা এখন যেটা হয় আসলে যেটা বলছিলাম, দৈনন্দিন প্রেসারে, চাপে, স্ট্রেসে আমাদের ব্রেকআউটস হয়, নানান ধরনের ওপেন পোরস হয়ে যায়, আরেকটা প্রবলেম হয়ে যায় রিঙ্কলস। এগুলোকে একটু স্লো প্রসেস করবার জন্য আসলে আমরা কি করতে পারি? মেইনলি আমরা যেটা করতে পারি, স্কিনের সকালে এবং রাতে অ্যাটলিস্ট দুবেলা আমরা সেম প্রসেস মেনটেন করতে পারি। সকালে যেমন একদম ঘুম থেকে উঠে সুন্দরভাবে ফেসটা আমরা ক্লিন করব, এবং ক্লিন করে আমরা আমাদের স্কিন কেয়ারটাকে ঠিকভাবে করতে হবে। অনেকেই আছে আচ্ছা স্কিনই তো, খালি একটু ময়শ্চারাইজার লাগিয়ে বের হয়ে চলে গেল, অনেকে তো ময়শ্চারাইজার লাগাতেও চায় না, ওটাও দিতে চায় না, অনেকে সানব্লকও দিতে চায় না, তাহলে আসলে আমার স্কিন ভালো কিভাবে থাকবে? সো এটাকে ভালো রাখতে হলে এটা যত্ন তো নিতে হবে। তো এই যত্নটার জন্য মেইনলি আমাদেরকে স্কিনটাকে প্রথমে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে, এবং আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট যেটাই ব্যবহার করি না কেন সেম ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করা উচিত। মানে সাপোজ আমি যদি সিরাম একটা ব্র্যান্ড ইউজ করি, ময়শ্চারাইজার আরেকটা ব্র্যান্ড করি, সানব্লক আরেকটা করি, তাহলে এটা ঠিক আসবে না। সেম লাইন আপ হতে হবে, তখন হয় কি আউটপুটটা ভালো আসে, স্কিনের আউটকামটা ভালো দেখা যায়। সো এখন তো আমি বলবো এখন যারা স্কিন কেয়ার করে এরা লাকি, যে এখন এত এত প্রোডাক্ট রেঞ্জ বের হয়েছে, এত অপশনস, মানে এত ভেরিয়েশনস। আবার শুধু অপশনস না, বাংলাদেশে তুমি এখন দেখো এত প্রোডাক্ট পাওয়া যায়, আগে তো পাওয়া যেত না। সো শুধু যারা বিদেশে যাবে ওরা কিনে নিয়ে আসবে, ওরা ইউজ করবে, বাকিরা ইউজ করবে না, তা তো না। এখন তো সবাই এখানে বসে অর্ডার করে আনিয়ে নিতে পারছে। সো এটা একটি দারুণ ব্যাপার। সো সেই ক্ষেত্রে যেমন আমি নিজে কিন্তু আমি 3টা ব্র্যান্ডের প্রোডাক্ট লাইন একসাথে ইউজ করি রেগুলার। আচ্ছা, মানে আমি নিজে মানে 3টা ব্র্যান্ড ইউজ করি। একটা আমার আজকে মনে চাইলো আমি সকালে করলাম, একটা আমি রাতে করলাম, পরের দিন আমি ওই দুটা বাদ আরেকটা করছি। আচ্ছা আপু, আপনার কথাটা যেহেতু চলেই এসছে, এখন একটু জানতেও চাই সিক্রেট। আমি কি দেখতে পাচ্ছি, আমি জানি না দর্শকরা বুঝতে পারছে কিনা, আপনার স্কিন কিন্তু মাশাআল্লাহ খুবই হেলদি এবং খুবই সুন্দর আপু। সো সিক্রেটটা কিন্তু আমাদের সাথে একটু শেয়ার করতে হবে। না না, থ্যাংক ইউ সো মাচ। আমার শুধু মনে হয় যে আমি চাইলেও আমি খুবই কিছু ব্যাপারে একটু কনজারভেটিভ, যেমন আমি জানি আমার ভয় লাগে, আমি চাইলেও অ্যাস্থেটিকের পার্মানেন্ট ট্রিটমেন্টগুলোতে যেতে পারবো না, তো আমাকে আসলে হেলদি ওয়েতেই ভালো থাকতে হবে। তো আমি সেই চেষ্টাটা করি, আল্লাহ রিঙ্কলস যেন তাড়াতাড়ি না আসে। বয়স তো হচ্ছে, রিঙ্কলস তো আসবে, বাট সেটা যেন না আসে। যেটা বলছেন একটু স্লো প্রসেস, হ্যাঁ একটু প্রসেসটা স্লো হয়ে যাক, তাহলেই হবে। আবার সব বয়সের সৌন্দর্য আলাদা, তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা কিন্তু আমি মাথায় রাখি, এবং আমি যেটা বলি সবাইকে যে আমাদেরকে ওই যে প্রপার সেটটা মেনটেইন করা,
যে আমি একটা আবার এটা আছে আমরা একটা সাপোজ আমি এখন একটা ক্লিনজার দিয়ে ক্লিন করলাম, করার পরে সাথে সাথে আমি আবার সিরাম লাগিয়ে ফেললাম না, এটার জন্য আমাকে মিনিমাম 10 to 15 মিনিটস ওয়েট করতে হবে। তো আমার কিন্তু একটা স্কিন প্রসেস কমপ্লিটলি শেষ করতে 40 মিনিটসের উপরে লাগে। আচ্ছা, মানে 40 মিনিট ধরে তুমি শুধু মুখে ময়শ্চারাইজিং অবধি সানব্লক অবধি যেতে হবে। আচ্ছা, স্টেপিং গুলো সময় নিয়ে মানে 15 মিনিটসের পরে তুমি আরেকটা অ্যাপ্লাই করছো, এটার আরও 15 মিনিট পরে আরেকটা করছো। তো আমি যেটা করি, আমার যেটা শুনতে ইচ্ছে করে ওরকম একটা মিউজিক ছেড়ে দেই, শুনতে থাকি। আমার ইনস্ট্রুমেন্টাল খুব পছন্দ, তো আমি ইনস্ট্রুমেন্টাল ছেড়ে আমি এনজয় করি অ্যান্ড আমি এটা করি নিজের জন্য। সো এই যে একটা লম্বা প্রসেস শেষ করার পরে যখন আমি একদম সানব্লকটা অ্যাপ্লাই করি, আমার কোনো মেকআপ দিতে হয় না। অ্যান্ড দেন তারপরে আমি লিপস্টিক, একটু কাজল ছাড়া বের হতে পারি না, সো কাজল লিপস্টিক দিয়ে বের হয়ে যেতে পারি। সো আমার কাছে মনে হয় মেকআপ তো আমরা দিতেই পারি, মানে যখন আমি সাজবো মেকআপ দিব। আমি যখন এসছি আমি কিন্তু ঠিকই পাউডার, কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, হ্যাঁ ব্লাশন দিয়েছি বেশ ভালোভাবে, হ্যাঁ শ্যাডো ভালোভাবে দিয়েছি, এটা দিতেই হবে। বাট আদারওয়াইজ অন্য সময়গুলোতে যেন আমি একেবারে মিনিমাল লুকেও আমাকে দেখলে মনে হয় যে বাহ ভালো লাগছে, মানে মানুষ যেন বলতে বাধ্য হয় যে আমার তোমার স্কিন দেখে লোভ লাগছে, এটা বলা উচিত। আচ্ছা, এইভাবে মেইনটেইন করা উচিত। আমি এটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলে লাইভে বলাটা ঠিক হবে কিনা, আমার কিন্তু আসলে লোভ হচ্ছে, একটু লোভ হচ্ছে। তো এই যে এখন তুমি প্রসেস মেইনটেইন করবে, তো তোমারটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি, আমি আশা করছি আমারটাও হবে। তো আপু, মিনিমাম একটা মেকআপ লুক, অথবা যারা আসলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা ধরেন কর্পোরেট জায়গায় চাকরি করে, তো মিনিমাম আসলে মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করা যায়? ওকে, এটা হচ্ছে খুবই সহজ একটা ব্যাপার। ওই যে বললাম, আমি যদি স্কিন কেয়ার প্রসেসটা আগে থেকে শুরু করি, এটা শেষ করার পরে কিছু লাগে না, লাইক একটু ব্লাশনটা পরে ফেললে, মাস্কারা পরে ফেললে, লিপস্টিক পরে ফেললে, যারা ধরো তুমি লাইনার পরছো না, তুমি কাজল পরছো না, তুমি একটু হোয়াইট কাজল পরবে, পরে নাও। তুমি একটু আইব্রোসটা ঠিক করবে, করে নাও। একটু লিপস্টিক, ডাউনটোন একটা লিপস্টিক, যেহেতু তুমি অফিসে যাচ্ছ, তুমি চাইলেই একটা রেড লিপস্টিক পরে যেতে পারো না, সো তুমি একটা নিউড টোনের মধ্যে লিপস্টিক পরে ফেলো। এটা পরে ফেলে তুমি একটা হেয়ার স্টাইলে খালি তুমি একটা লুক ক্রিয়েট করে ফেলবে, যে আমাকে দেখলে মানুষ ফিল করবে যে আমার হেয়ার স্টাইলটা একটু সেট করা, মানে একটু পরিপাটি যেন দেখা যায়। তখন কিন্তু এমনিতেই সুন্দর লাগে, এবং দেখলে যে কেউ বলবে ওয়াও তোমাকে এত সুন্দর লাগছে, বেশ গোছানো টিপটপ লাগছে। হ্যাঁ, আর যদি মনে হয় ওখান থেকে তুমি একটা পার্টিতে যাবে, সাপোজ হতে পারে যে তুমি ইউনিভার্সিটিতে গেলে, ওখান থেকে তুমি বিকেলে বন্ধুদের সাথে বেড়াতে যাবে, বা তুমি অফিসে গেলে অফিস থেকে তুমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে বাড়িতে যাবে, সো তখন তুমি শুধু একটু কম্প্যাক্ট পাউডার দিবে, শুধু একটু পাউডার তোমার ব্যাগে রেখে দিবে, ব্লাশনটা রেখে দিবে, হয়ে যাবে। সো একটু কম্প্যাক্ট পাউডার আর ব্লাশন লাগিয়ে বের হয়ে যাবে। তাদের ক্ষেত্রেই হবে যাদের আসলে স্কিনটা হেলদি এবং সুন্দর, হ্যাঁ সবার ক্ষেত্রে আসলে হবে না। তো আপু, আরেকটা বিষয়, ইন্টারনেট হাইপ যদি আমি বলি, বা ইন্টারনেটে এখন যেগুলো জিনিস খুব ঘুরে, তার মধ্যে একটা বেশ প্রমিনেন্টলি চোখে পড়ছে ইদানিং, সেটা হচ্ছে রেড লাইট থেরাপি। এবং আমরা দেখছি যে আমাদের বেশ কিছু সেলুনেও রেড লাইট থেরাপি স্টার্ট হয়েছে। সো রেড লাইট থেরাপিটা অ্যাকচুয়ালি কি কাজ করে এবং আদৌ কাজ করে কিনা? অ্যাকচুয়ালি সায়েন্স তো অনেক এগিয়ে গেছে, সায়েন্সের সাথে সাথে আমাদেরকেও আগাতে হচ্ছে, এবং আমরাও এগিয়ে যাই। আমরা সবাই কিন্তু এখন রেড লাইট থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছে। একটা কিছু ফেশিয়াল আছে যেটা কমন, যেটার মধ্যে তুমি রেড লাইটটা থাকছেই, হ্যাঁ অনেকে আছে ব্লু লাইটটাও নিচ্ছে, মানে এরকমও আছে সিকোয়েন্স ওয়াইজ। তো এটা বেসিক্যালি তোমার স্কিনের এক একটা সময় এক এক ধরনের কাজ করে। এখন কারো ক্ষেত্রে থাকে যে, যেমন আমার ক্ষেত্রে আমি ভয় পাই। আচ্ছা, আমি ভয় পাই কেন, আমার একটু ক্লাস্ট্রোফোবিক ফিল আছে, আমার এই চোখ টোক বন্ধ করে অন্ধকার হয়ে লাল হবে, নীল হবে, আই ক্যান টেক ইট। তো আমার ক্ষেত্রে ধরো আলাদা, কিন্তু অনেকে আছে অনেক সাহসী, হ্যাঁ কোনো ম্যাটার না, ও ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারবে, নিতে পারবে। সো তাদের জন্য তারা এনজয় করে, এবং এটা তোমার স্কিনকে গ্লো করতে হেল্প করে। সো আসলে দিন শেষে সবাই একটা গ্লোয়িং হেলদি স্কিনটা, তার জন্যই এত কষ্ট, তার জন্যই কষ্ট আসলে। তবে আমি সিরিয়াসলি বলতে চাই, যেটা মেইনলি আমাদের সবার উচিত আমাদের খাবারে ফোকাস করা। এক তো হচ্ছে আমাকে যত্ন নিতেই হবে, দুই হচ্ছে যদি আমি খাবারে ফোকাস করি যে কি কি খাবার খেলে স্কিন ভালো থাকে, কি কি খাবার আমার স্কিনকে সুন্দর রাখবে, যেগুলো স্কিনকে সুন্দর রাখবে ওগুলো চুলকেও সুন্দর রাখবে। তার সাথে সাথে কেউ যদি 40 মিনিটস হাঁটতে পারে,
আর কিছু লাগে না, ফিজিক্যাল মুভমেন্ট। তুমি যদি 45 মিনিটস বা 40 মিনিটস এভরিডে হাঁটো, 2 দিন বাদ দিয়ে বা 1 দিন বাদ দিয়ে সপ্তাহে, তোমার স্কিন এমনি গ্লো করবে। সো এটার সাথে এটাও হেল্প করে। কিন্তু যখন আবার কেউ সুইমিং স্টার্ট করে তখন আবার ওই পানিতে ক্লোরোফিল থাকার কারণে স্কিনটা আবার নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটার সাথে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সেটা হচ্ছে যে এই যে সুইমিং করলে কালো হয়ে যায়, একটু আউটডোর করলে কালো হয়ে যায়, সানবার্ন যেটা আমরা বলি, অথবা এই যে ডার্ক হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এটা কি আসলে বাসায় বসে রিভার্স করার কোনো উপায় আছে কিনা, বা ন্যাচারাল প্রসেসে আসলে এই সানট্যান বা এই যে ডার্ক হয়ে যাওয়া এটাকে রিভার্স করা যায়, বন্ধ করা যায় কিনা? প্রথম হচ্ছে যখন আমরা এই ধরনের অ্যাক্টিভিটিসে যাব, আমাদেরকে ঠিকঠাক পরিমাণ মতো, কিপটামি করা যাবে না, ঠিকঠাক পরিমাণ মতো সানব্লক ইউজ করতে হবে। সো সানব্লক আমাদেরকে মিনিমাম, সানব্লক কাজ স্টার্ট করে কিন্তু 15 মিনিটসের পরে, 20 মিনিটস থেকে কাজ শুরু করে। সো আমি এটা সানব্লক এখনই লাগিয়ে এখনই নেমে গেলাম পানিতে, তাহলে হবে না। মানে আমাকে এটা হ্যাঁ অ্যাটলিস্ট 15 মিনিটস আগে অ্যাপ্লাই করতে হবে, যে আমি 15-20 মিনিট পরে পানিতে নামবো বা 15-20 মিনিট পরে আমি রোদে যাব। আবার সানব্লক কিন্তু লং টাইম ওয়ার্ক করবে না। সো তোমাকে মনে রাখতে হবে ওর কাজ করবে বড় জোর 4 ঘন্টা, তারপরে তোমাকে আবার সানব্লক রিঅ্যাপ্লাই করতে হবে, তাহলে গেল। এখন যদি ইনফরমেশনগুলো আমার কাছে থাকে তাহলে আমি তো আর ঝামেলা পাকাবো না, এটা গেল। এবার আসো, যদি আমরা ইনাফ পরিমাণ, কেন বলেছি যদি সানব্লক আমরা শুধু ফেসে, আমার ফেসে যদি আমি ব্যবহার করি, তোমার ফেসে তুমি যদি ব্যবহার করো, তাহলে তোমার হাতের যে কোরটা আছে, এই যে এই আঙুলটার এই মাথা থেকে এই মাথা অবধি একটা কোর, ফুল একটা কোর অবধি তোমার ওই সানব্লকটা ঢালতে হবে। এটা পুরো কাভার হবে। আচ্ছা, দেন ওই পরিমাণটুকু শুধু তোমার ফেসের জন্য ইউজ করতে হবে। আচ্ছা, সো তুমি কি বুঝতে পারছো, মানে কোয়ান্টিটিটাও তো আমরা মনে করি যে জাস্ট ফেস কভার হলেই বোধহয় হয়ে গেল, না, বাট হবে না। ওই পরিমাণটুকু যদি তুমি ফেসে দাও, আবার ওখান থেকে যদি তুমি ধার করে আবার গলায় আনো, হবে না। সো ওটা ডিফারেন্ট, তোমার ফেসের জন্য শুধু এতটা পরিমাণ সানব্লক লাগবে। সেম ভাবে মেনটেন করলে ইউজুয়ালি বার্ন হয় না। আচ্ছা, আর যদি বার্ন হয় তাহলে বাড়িতে বসে সানবার্ন দূর করার অনেক প্রসেস আছে। স্পেশালি তোমার হলুদ ট্যান দূর করতে হেল্প করে। সেটা কি আমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করি সেটা? টক দই ট্যান দূর করতে হেল্প করে। আর সব থেকে ভালো দূর করে হচ্ছে ইউ কেয়ারের, উজ্জ্বলা কেয়ারের একটা বডি অয়েল আছে, ওইটা সান ট্যান দূর করে দেয়। বডি অয়েলটা অ্যাকচুয়ালি খুব ভালো, আমি আসলে এটা অফ দি রেকর্ড বলতে চাচ্ছিলাম, বাট আই ইউজড ইট, এটা খুবই ভালো বডি কেয়ার, এটা ট্যান দূর করে ফেলে একদম। আচ্ছা, তো আপনি আপু ওই যে কিচেন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বললাম, বা কিচেন ইনগ্রেডিয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, যে এখনো চাইলে আমরা ন্যাচারালি ঘরে বসে নানান প্রবলেমের সলিউশন পেতে পারি। তো আপনি আসলে কি কি ইউজ করেন স্কিন কেয়ারের জন্য এই প্রোডাক্টস বাদ দিয়ে, কিচেন প্রোডাক্টস বা কিচেন ইনগ্রেডিয়েন্ট থেকে? আমার ক্ষেত্রে আমি ফ্যান হচ্ছে টক দই, আমি ফ্যান হচ্ছে টক দই কি সবাই ইউজ করতে পারবে? হ্যাঁ পারবে, ম্যাক্সিমাম মানুষই পারবে। টক দইটা এত ভালো, তোমার খাওয়ার জন্যও খুব ভালো। তুমি যদি এভরি মিলে রাখতে পারো, আমরা তো রাখতে পারি না, আমাদের বাঙালিরা রাখতে পারে না, এটা হচ্ছে আমাদের জন্মগত প্রবলেম। কিন্তু খেতে পারলে এটা খুব ভালো, কারণ হচ্ছে ব্লাডের কোলেস্টেরলটা কমে যায়, তুমি হেলদি ফিল করছো, ডাইজেস্ট ভালো হয়, সব কিছু মিলে ভালো। সো আবার হাড়ের জন্য ভালো। তো এটা আর টক দইটার সাথে সাথে আমরা তখন যদি ফেসে অ্যাপ্লাই করি, ওটা খুব ভালো কাজ আসে, এটাতে আমি পছন্দ করি। আরেকটা আমার যেটা ভালো লাগে, আমি ফ্যান হচ্ছে শসা, আমি এটা ফ্যান। এবং আমি জানি না সামহাও আমার ডাইরেক্ট স্কিনে ইউজ করেছে। হ্যাঁ, শসাটাকে ঠান্ডা, শসা তো সবসময় ফ্রিজেই থাকে, ইউজুয়ালি আমরা তো আর বাইরে রাখি না। তো ঠান্ডা শসাটাকে গ্রেট করে, তুমি হয়তো বা বাইরে যাবে, তোমার একটু এক্সস্টেড লাগছে, তোমার ভালো ফিল হচ্ছে না, তুমি গ্রেট করে ওই শসাটা বেশি করে, লাইক একটা ফুল শসা, সেটাকে গ্রেট করে তুমি পুরো মুখে একটু লেপটে দিয়ে ঠান্ডা শসাটা জাস্ট 15 মিনিট রাখো, রেখে তারপরে উঠে তুমি হাত মুখটা ধোও, দেখো তুমি একদম ফ্রেশ হয়ে যাবে এবং তুমি এনার্জিও পাবে, এবং তার সাথে সাথে তোমার স্কিনটাও ফ্রেশ হয়ে যাবে। সো আমাকে এগুলো খুব টানে, আমি পছন্দ করি। হ্যাঁ, কখনো যদি মনে হয় যে আমি একটু ব্রাইটনিং চাচ্ছি, একটু স্কিনটাকে ভালো দেখতে চাই, তখন কিন্তু আমি টমেটোটাও ইউজ করি, বাট টমেটো সবাইকে স্যুট করে না। হ্যাঁ, টমেটো তো অনেকে বলে যে ইচিং হয়, অনেকের ইচিং হতে পারে, তো ওইটা যদি না হয় তাহলে খুবই ভালো, টমেটো ভালো কাজ করে। টমেটো আর সব যদি একসাথে মিলে আপু ইউজ করতে চায় তাহলে কি হবে? এটা একটু বলা কষ্ট, বিকজ কার কোনটাতে রিঅ্যাকশন হবে এটা বলা কঠিন। সো এই কারণে উচিত হচ্ছে একটা একটা করে ইউজ করে আগে দেখা যে আমার স্কিনে কোনটা কোনটা স্যুট করে,
এবার যেটা যেটা স্যুট করে ওটা একসাথে করে আবার অ্যাপ্লাই করে দেখতে হবে যে দুটো একসাথে স্যুট করছে। এটা আসলে পুরোটা একটা প্রসেসিং এর উপর দিয়েই যায়। হ্যাঁ, তখন তুমি খুব আরামে কাজগুলো করে নিতে পারবে, সেফ জোনে থাকবে। এখন একটা কিছু করলাম, পরে দেখলাম চুলকাচ্ছে, ফুলে উঠছে, ভালো ফিল হয় না, এবং সেই ভয় আর দেখা যায় অন্য কোনো কিছু ইউজই করা। আমার আরেকটা জিনিস যেটা ভাল লাগে তোমার বাইরের, যেটা আমি বাসায় এনে রেখে দেখেছি দিলে পরে মন ভালো হয়ে যায়, কি সেটা তোমার বাইরের বেশ কিছু প্রোডাক্টের তোমার ওই ফেস প্যাকগুলো পাওয়া যায়। তো ওগুলো আমি শীট মাস্ক, আমি শীট মাস্কগুলো যখনই দেশে বাইরে যাই আমি অনেক করে কিনে আনি, ওগুলো রেখে দেই ফ্রিজে। তো পরে কি করি, ধরো আমার যখন এরকম মুড আসে, মানে যখন মুড আসে তখন আমি লাস্টে যে যাই করি এটার পরে শেষে শীট মাস্কটা দেই, দিয়ে 15 মিনিটস রাখি, এবং এরপরে যখন আমি দেখি এত হাইড্রেটেড হয়ে যায় স্কিন, মানে এত অসাধারণ হয়ে যায় যে তোমার নিজের শুধু ঘুরে ঘুরে মিররে নিজেকে দেখতে ইচ্ছা করবে। আপু অনেক ধন্যবাদ আপনাকে, আপনার পার্সোনাল কিছু সিক্রেট আমাদের সাথে সেবার শেয়ার করবার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য, উজ্জ্বলার জন্য এবং রেডের জন্য সব সময়কার মতোই অনেক শুভকামনা রইল। তোমাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আর অবশ্যই এটিএন বাংলার সব দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে লম্বা সময় সহ্য করার জন্য। সবাই ভালো থাকবেন, হেলদি এবং সুন্দর লাইফে থাকবেন। ধন্যবাদ আপু। দর্শক, এখানেই শেষ করছি। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের বেশ কাজে লাগবে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।